আমরা জানি যে জিন হলো ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট হওয়া এক সত্তা যারা আমাদের সাথে যোগাযোগের জন্য নানা রূপে নিজেকে পরিবর্তন করতে সক্ষম। কিন্তু যখন আমরা তাদের রহস্যময় জগতে প্রবেশ করি তখন কি ঘটে? জিনেরা তাদের নিজস্ব বিয়ে ও অনুষ্ঠান পালন করে। তবে কখনো কি একজন মানুষ জিনের বিয়েতে উপস্থিত হতে পারে? ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল নূরার সাথে, একজন পরিচিত গায়িকা যিনি একদিন একটি জিনের বিয়ে দেখার জন্য আমন্ত্রণ পান। এই কাহিনীটি শুরু হয় কুয়েতের এক পুরনো পরিত্যক্ত বাড়ি নিয়ে, যা স্থানীয়দের মধ্যে বহু বছর ধরে শয়তানের আস্তানা নামে পরিচিত ছিল। কিংবদন্তি অনুসারে এই বাড়িতে এক সময় এক পরিবারের বাস ছিল, যারা হঠাৎ করেই উধাও হয়ে যায় এবং এরপর থেকেই সেখানে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একজন কুয়েতি অনলাইন স্ট্রিমার যার নাম আলী আল হুমাইতি স্থানীয় গল্পের প্রতি তার আগ্রহ থেকে একদিন সিদ্ধান্ত নেন যে তিনি এই বাড়িতে রাত কাটাবেন এবং তার অভিজ্ঞতা লাইভ স্ট্রিম করবেন। তার অনুসারীরা প্রথমে এটাকে একটি নাটকীয় চাল বলে ধরে নেয়, কিন্তু রাত যত বাড়তে থাকে তত স্ট্রিমে ভয়ানক অডিও ও ভিজুয়াল গ্লিচ, অচেনা আওয়াজ, ছায়াময় আকৃতি দেখা যেতে থাকে। এটি একটি পুরনো কিংবদন্তি যা প্রথম প্রচারিত হয়েছিল 1990-এর দশকের শেষের দিকে স্থানীয়ভাবে। তবে 2022 সালের দিকে ইন্টারনেটের জোরে এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে ওঠে। গল্পটি মূলত এক লোকসঙ্গীত শিল্পী নূরা এবং তার ব্যান্ডকে নিয়ে। নূরা ও তার দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি নিরিবিলি শহরতলির বাইরে এক বিয়ের অনুষ্ঠানে পরিবেশনার জন্য। সবকিছুই ছিল শান্তিপূর্ণ যতক্ষণ না রাতটি একটি অদ্ভুত অন্ধকার মোড় নেয়। এই ভিডিওর মাধ্যমে আপনি এবং আমি একসঙ্গে ডুব দেব নূরার সেই বিয়ের রাতের রহস্যময় ঘটনার ভেতরে, এবং শেষ পর্যন্ত আমরা দেখব কিভাবে এই গল্পটি সত্য ও কল্পনার এক বিস্ময়কর মিশ্রণ হয়ে দাঁড়িয়েছিল এবং যা 2011 সালে এক চমকপ্রদ মোড় নেয়। এই সবকিছু শুরু হয়েছিল একটি পুরনো ক্যাসেট টেপ দিয়ে। 1997 সালের দিকে এক যুবক হঠাৎ করে তার পুরনো ঘরের স্টোর রুমে খুঁজে পান একটি ধুলোমলিন ক্যাসেট। প্রথমে এটি দেখে সাধারণই মনে হয়েছিল, কিন্তু যখন সে টেপটি চালায় তার ভেতরে যা ছিল তা তার রক্ত হিম করে দেয়। টেপটি ছিল তার মৃত বাবার, যিনি ছিলেন কুয়েতের একজন খ্যাতনামা এবং প্রবীণ সাংবাদিক। সেই রেকর্ডিংয়ে ছিল একটি সাক্ষাৎকার একজন রহস্যময় গায়িকার, যিনি নিজেকে শুধু নোরা নামে পরিচয় দিয়েছিলেন। কিন্তু এটি কোনো সাধারণ সাক্ষাৎকার ছিল না। সেখানে ছিল ভয়, অদৃশ্য এক ছায়া ছিল প্রতিটি শব্দের ভেতরে। তার বাবার শান্ত কণ্ঠের মাঝে নূরার স্বর যেন সময়ের গা ছমছমে কবরখানা থেকে উঠে এসেছিল। সন্তানটি বুঝে গিয়েছিল এটি সম্প্রচারের উপযোগী নয়, তাই সে এটি একটি নির্ভরযোগ্য সহকর্মী সাংবাদিকের কাছে পাঠায়। কেবল একটি নির্দেশ সহ, এটি সম্প্রচার করো না, শুধু এটিকে লিখে ফেলো। আর সেখান থেকে উন্মোচিত হয় সাক্ষাৎকারের গহীন রহস্য। গল্পটি আমাদের ফিরিয়ে নিয়ে যায় 1990-এর দশকের গোড়ায় এক নামহীন আরব দেশে। সেখানে উদিত হয় এক কিংবদন্তি লোকশিল্পী নূরা। তার কণ্ঠ ছিল উষ্ণ অথচ বিষণ্ণ, এমন এক সুর যা আনন্দেও কান্না এনে দিতে পারত। নূরা ছিলেন 6 জন নারী সঙ্গীত শিল্পীর এক ব্যান্ডের নেত্রী। তারা গান গাইতেন রাজপ্রাসাদের অভিজাত আসর থেকে শুরু করে গ্রামের বিয়ের মাঠ পর্যন্ত। তাদের খ্যাতি সীমান্ত ছড়িয়ে পৌঁছে গিয়েছিল বহু দূর। মাসের পর মাস আগাম বুকিং থাকতো তাদের জন্য। আর তারপর একদিন হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে যায়। কোনো চিহ্ন রেখে যায় না, কোনো বিদায় নয়, কেবল নিস্তব্ধতা। কোনো ব্যাখ্যা ছিল না, কোনো বিদায়ের চিঠি নয়, শুধু নিঃস্ব নীরবতা। বছর পেরিয়ে গেছে, গল্প হয়েছে, গুজব উঠেছে। কেউ বলেছে তারা বিদেশে পালিয়ে গেছে, কেউ বলেছে অভিশপ্ত সুরে ডুবে গেছে, কিন্তু কোনো উত্তর আসেনি। কেউ জানতো না নূরা ও তার ব্যান্ড সেই রাতে আসলে কোথায় হারিয়ে গিয়েছিল। তবুও এক সাংবাদিক, যিনি শৈশবে নূরার কণ্ঠে বড় হয়েছেন, যিনি তাকে শুধু একজন শিল্পী নয়, এক প্রজন্মের প্রতিচ্ছবি বলে মনে করেন, তিনি এই গল্পের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে বহু অনুসন্ধান আর প্রত্যাখ্যানের পর একদিন একটি প্রত্যাশাহীন কল আসে। নূরা সাক্ষাৎকারে রাজি হয়েছেন। তিনি আর সেই উজ্জ্বল আলোতে ঝলমল করা টেলিভিশনের তারকা নন। এখন তার চোখে ক্লান্তি, কণ্ঠে অভিজ্ঞতার ভার। তবুও সেদিন তিনি কথা বলবেন, এবং এটিই হবে তার জীবনের একমাত্র খোলামেলা স্বীকারোক্তি। সাংবাদিক ক্যামেরা চালু করেননি, শুধু রেকর্ডার অন করেন এবং জিজ্ঞেস করেন, আপনি কেন গান গাওয়া বন্ধ করে দিলেন? নূরা খানিক চুপ করে থাকেন, তারপর চোখ তুলে বলেন, আপনি কি নিশ্চিত আপনি সত্যি জানতে চান? তিনি মাথা নাড়েন, সব কিছুর চেয়ে বেশি। নূরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন পুরনো স্মৃতির দরজা খোলার আগে একবার নিজেকে প্রস্তুত করছেন।
তাহলে ভালো করে শুনুন আর আমাকে একটি কথা দিন, আপনি যা শুনবেন তা যেমন আছে ঠিক তেমনই রাখবেন, কোনো শব্দ বদলাবেন না। তিনি প্রতিশ্রুতি দেন এবং তারপর নূরা শুরু করেন। সবকিছু শুরু হয় একটি ফোন কল দিয়ে। একটি নারীর কণ্ঠ, আবেদনময় কাঁপা, যেন সময়ের সঙ্গে তার শেষ আশাটুকু ঝুলে আসে সেই কথোপকথনের ভেতরে। তিনি বলছিলেন, আমার মেয়ের বিয়ে, সে স্বপ্ন দেখে আপনি আসবেন, গাইবেন। আপনার কণ্ঠ না শুনলে সে বিয়েই করবে না। নূরা প্রথমে না করে দেন, আজ তো আমাদের বিশ্রামের দিন। তিনি বলেন, আমার ব্যান্ডের সবাই ছুটিতে। কিন্তু সেই কণ্ঠ থামেনি। কান্না, প্রার্থনা, অনুনয়, একজন মায়ের আর্তনাদ যেন ফোনের ভেতরে তার বেয়ে নেমে আসে নূরার বুকের ভেতর। আমার মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তার আনন্দ আপনার কণ্ঠের সঙ্গেই বাধা। শেষ পর্যন্ত নূরা নতি স্বীকার করেন। একটি কাগজে তাড়াহুড়ো করে লেখা ঠিকানা হাতে সেই রাতেই তিনি এবং তার ব্যান্ডের 6 জন নারী সদস্য রওনা দেন। রাত তখন ঘন কালো। নিস্তব্ধ পথ পেরিয়ে তারা পৌঁছান এক বিচ্ছিন্ন স্থানে, জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকা এক রাজকীয় প্রাসাদে। সেই ম্যানশন একটি আলোর রাজ্য, বাহারি ঝাড়পাতি, সুবাসিত ফুলের তোড়া, ঠান্ডা বাতাসে নেচে ওঠা রঙিন ফিতা। দূর থেকে ভেসে আসছে সেতার আর বেহালার মিষ্টি সুর। মাঠ জুড়ে শত শত অতিথি হাসছে, নাচছে এবং কথা বলছে। শিশুরা দৌড়ে বেড়াচ্ছে। টেবিলে খাবারের পাহাড়, সাজসজ্জা এতটাই নিখুঁত, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছেন তারা। এমন একটি বিয়ে যেখানে প্রত্যেকটি দৃশ্য যেন সিনেমার পর্দা থেকে উঠে এসেছে। এত মানুষ, এত মুখ, কিন্তু কোনো মুখ যেন পরিচিত নয়। তাদের চোখে ছিল হাসি, কিন্তু যেন অতিরিক্ত নিখুঁত, আর তাদের তাকানোর ভঙ্গি কেমন যেন ঠান্ডা। কিছুক্ষণ পর কনের মা এসে পৌঁছান, একজন বৃহৎদেহী মহিলা, মুখে হাসি কিন্তু পরনে গভীর কালো পোশাক। বিয়ের জন্য খুবই অস্বাভাবিক, তবুও তার চোখে ছিল কৃতজ্ঞতার ছায়া আর কণ্ঠে উষ্ণতা। নূরা, তুমি এসেছো, আমার মেয়েটা খুব খুশি হবে, তিনি বলেন। নূরার হাত ধরে এমনভাবে চেপে ধরেন যেন ছেড়ে দিলে কিছু ভেঙে যাবে। এরপর আসে আরো কিছু তরুণী, বিয়ের পার্টির সদস্য। তারা দৌড়ে আসে, হাসে, নূরাদের জড়িয়ে ধরে পুরনো বন্ধুদের মতো। নূরা ও তার ব্যান্ড প্রথমে একটু বিস্মিত হলেও খুব দ্রুত সেই উষ্ণ অভ্যর্থনায় মিশে যেতে থাকেন। সবকিছু দেখে মনে হচ্ছিল এটা একটা স্বপ্নের মতো বিয়ে, কিন্তু কিছু একটা যেন ঠিক ছিল না। সেই উষ্ণ হাসির আড়ালে যেন এক অলক্ষ্য ঠান্ডা শীতলতা। নূরার ব্যান্ডের একজন সদস্য রুবি তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, নূরা, তুমি কি লক্ষ্য করেছো যখন তারা আমাদের জড়িয়ে ধরছিল তাদের হাতগুলো কতটা শুষ্ক ছিল? তাদের ত্বক যেন বালির মতো, আর মুখ রুক্ষ, ঠান্ডা, যেন প্রাণহীন। কনের অবস্থাও ভিন্ন কিছু ছিল না। সাদা বা লাল লেহেঙ্গার বদলে তার গায়ে ছিল কালো পোশাক, তাতে আঁকা সাদা দাগ আর ঘূর্ণায়মান প্রতীক। সে যখন হাঁটছিল মনে হচ্ছিল পোশাকটা যেন নিজেই স্পন্দিত হচ্ছে। প্রতিটি পা ফেললেই কাপড়ের ভাঁজ যেন হালকা শীষ দিয়ে উঠছে। নূরা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তার চোখ সেই প্রতীকগুলোতে আটকে যায়। এমন কিছু তিনি কখনো দেখেননি, এমন কিছু হয়তো দেখাও উচিত ছিল না। মঞ্চ, যাকে তারা কোষা বলছিল, লাল কাপড়ে মোড়ানো ছিল পুরোপুরি। দূর থেকে সেটাকে দেখে মনে হচ্ছিল যেন একটি বিশাল মুখ, চিৎকাররত, ব্যথায় বিকৃত। বর কিছুই বলেনি, একবারও কনের দিকে তাকায়, এবং কনেও তার চোখে চোখ রাখেনি। তারা যেন একে অপরের অস্তিত্ব মেনে নিতেও অনিচ্ছুক। এই বিয়ে যেন দুজনকে কেউ জোর করে ঠেলে দিয়েছে। প্রথমে গান পরিবেশিত হয়, একটির পর একটি, এমন করে 3টি গান, গানের মতো নয়, যেন উন্মাদনার সুরে ভেসে যাওয়া কোনো কিছু। নূরার মনে হচ্ছিল শব্দগুলো তার শরীরের মধ্যে ঢুকে পড়েছে, তাকে চেপে ধরেছে। তার মাথা ঘুরছিল, তার ভেতরে এক অদ্ভুত ভার অনুভূত হচ্ছিল, ভয় আর বিভ্রমের মিশেল। তিনি একটু দূরে সরে যান। নিচের হল ঘরের বাতাস ঘন, ভারী আর ভীষণ ভুল লাগছিল। তাই তিনি ধীরে ধাপে ধাপে উঠে যান দ্বিতীয় তলায়, যেখানে একটা অদ্ভুত নীরবতা কুয়াশার মতো লেগেছিল দেয়ালে দেয়ালে। সেখানে একটি দরজা তার দৃষ্টি টানে। দরজাটি ছিল আধ খোলা। ভেতরের ঘরটা যেন এই বাড়ির অংশই নয়, যেখানে পুরো বাড়ি ছিল আলোয় ঝলমল, বিলাসে ছেয়ে। এই ঘরটি যেন ফেলে দেওয়া কোনো পুরনো স্মৃতির কুঠুরি। দেওয়াল ফাটা, বিছানা পরিপাটি করা, মেঝেতে ধুলোর স্তর, বাতাসে ছড়িয়ে এক অজানা ভার, এক উপস্থিতি যাকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় হাড়ের গভীরে। ঘরের কোণে ছায়াগুলো যেন নড়ছিল, হরিণ নয়, বরং লুকিয়ে থাকা কিছু, এমন কিছু যা নিজেকে প্রকাশ করছিল না,
কিন্তু অনুভব করাতে চাইছিল এবং বলতে চাইছিল আমি এখানে আছি। তবু নুরা ভিতরে প্রবেশ করেন, কারণ নীরবতা যত অস্বস্তিকরই হোক তাদের সেই উন্মাদ সঙ্গীতের চেয়ে সহনীয় মনে হচ্ছিল। তিনি ধীরে ধীরে সেই পুরনো বিছানায় শুয়ে পড়েন, চোখ বন্ধ করে একটু শান্তির আশা, একটুখানি নিঃশ্বাসের আশা। কিন্তু ঘুম আসে না, বরং একটি গভীর অন্ধকার তাকে গ্রাস করে নেয়, ঘুমেরও গভীর, দুঃস্বপ্নেরও নিচে। সেই অন্ধকারে স্বপ্ন নয় অন্য কিছু দেখা দেয়, এবং তখন দুঃস্বপ্ন শুরু হয়। আমি স্বপ্নে দেখলাম একটি মহিলা, দীর্ঘ কালো পোশাকে ঢাকা, তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা, নির্মম রাতের অন্ধকারে দাহ করছে আমাকে। সে আমাকে তাড়া করছিল, চিৎকারে তার গলা ফেটে যাচ্ছিল একটি শোকগাথার মতো, অথচ সে নিজেই জানে না কিসের জন্য সে শোক করছে। আমি আতঙ্কে জেগে উঠলাম, বাতাসের জন্য হাঁসফাঁস করতে লাগলাম, যেন কোনো জলে ডুবে যাচ্ছি। আমি বিছানায় উঠে বসলাম, শ্বাস প্রশ্বাস এখনো ভারী, হৃদস্পন্দন কানে বাজছে। তখনই দরজাটি, যেটি একটু আগে পর্যন্ত শক্ত করে বন্ধ ছিল, ধীরে ধীরে শব্দ করে খুলতে শুরু করলো। আমি দেখলাম দরজার হাতলটি নিজে নিজেই ঘুরছে, কোনো মানুষের ছোঁয়া ছাড়াই। এবং তখন তিনি আবার এলেন, স্বপ্নের সেই একই মহিলা, একই কালো পোশাক, তার মুখ যেন যন্ত্রণায় বিকৃত, নীরব এক চিৎকারে আটকে আছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই, কেবল ফাঁকা মুখ, একটি শব্দহীন আর্তনাদ। আমি চোখ বন্ধ করলাম, গভীরভাবে নিঃশ্বাস নিলাম, নিজেকে বললাম ভুল দেখেছি। কিন্তু যখন চোখ খুললাম তিনি আর নেই, ঘর আবার ফাঁকা। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম, দরজাটি পুরোপুরি খুলে দিলাম। বাইরে করিডোর ছায়ায় ঢাকা, অস্বাভাবিকভাবে স্থির, বাতাস যেন চলছিল না। একটি অনির্বচনীয় ভয় আমার ত্বকে জমে বসে আছে, একটি জড়ানো অদৃশ্য অস্তিত্ব যা আমার নিঃশ্বাস আটকে রাখছে। তখন হঠাৎ দেখলাম একটি ছেলে শিশু, 6 বছর বয়সের বেশি নয়, চুপচাপ করিডোরে দাঁড়িয়ে, তার পা খালি, হালকা জামা পরা, কিন্তু তার চোখে কিছু ছিল, কোনো কিছু যা অনাবিষ্কৃত। সে ধীরে ধীরে আমার দিকে হেঁটে আসছিল, না ভয় নিয়ে না উৎসাহ নিয়ে, শুধু এক নিঃশব্দ প্রবাহে। আমি এগিয়ে যেতেই সে হঠাৎ দৌড়ে এলো, একটি হাসি ছুড়ে দিয়ে, যা করিডোরে প্রতিধ্বনিত হলো, সুরের মতো কিন্তু অস্বস্তিকর। না ভেবেই আমি তার পেছনে ছুটলাম। করিডোরটি যেন কখনোই শেষ হবার নয়, প্রতিটি পদক্ষেপের সাথে দেয়ালগুলো বেঁকে যাচ্ছে, জায়গাগুলোর আকার বিকৃত হয়ে যাচ্ছে, যেন বাস্তবতা নিজেই ক্লান্ত এবং ধীরে ধীরে গলে যাচ্ছে। দূরের শেষ প্রান্তে ছেলেটি হঠাৎই এক জীর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমি তার পেছনে ছুটলাম, হৃদয় যেন পাঁজরের খাঁচা ফেটে বেরিয়ে আসবে এই ধাক্কাধাক্কিতে। প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর ঘণ্টার মতো বেজে উঠছে, প্রতিধ্বনিত হচ্ছে চারদিক জুড়ে। তৃতীয় তলায় পৌঁছে আমি থমকে গেলাম। এই তলা আলাদা, এখানে কিছু ভুল, কিছু অস্বাভাবিক। অন্ধকার ঘন, শীতল বাতাস চামড়ায় কাঁটা তুলে দিচ্ছে, দেয়ালগুলোতে পচা বাদামি দাগ, পুরনো হাড়ের মতো ফাটা ফাটা, এমনকি বাতাসেও একটা গন্ধ, পচা মাংসের, যেন কিছু মৃত দীর্ঘকাল ধরে এখানে পড়ে আছে। আলো এখানে আসে না ঠিক মতো, কেবল অন্ধকারের উপর আলো ফোটার মতো কম্পমান কিছু রশ্মি। আমি ছেলেটিকে দেখতে পেলাম, একটি অদ্ভুত ধূসর দরজার সামনে দাঁড়িয়ে। সে কেবল একবার আমার দিকে তাকালো, মুখে কোনো অনুভূতি নেই, তারপর ভেতরে ঢুকে গেল। আমি দরজায় পৌঁছালাম, বদ্ধ, তালাবদ্ধ। তুমি কে? আমি চিৎকার করলাম, গলা কাঁপছে, দম আটকে আসছে। ভয় পেও না, কেউ তাদের সময়ের আগে মরে না। তারপর টানা থেমে গেল, একটি নীরবতা, তারপর কোমল প্রায় করুণ কণ্ঠে সে বলল, আমি একজন বন্ধু, একজন বিশ্বস্ত বন্ধু। আমি হালকা স্বস্তিতে হাঁফ ছাড়লাম, নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম, তারপর দৌড়াতে লাগলাম, শ্বাসরুদ্ধ, আতঙ্কিত, যতক্ষণ না আমি নিচে অন্যদের ভিড়ে, আলো ও শব্দের মাঝে ফিরে আসি। ভিতরে ঢুকতেই আমি দেখলাম সবাই একত্রিত হয়েছে। কেন্দ্রে বসেছিল শামস, আমার ব্যান্ডের একজন সদস্য, যিনি কাঁপতে কাঁপতে অসহায়ভাবে বসেছিলেন। তার মুখের রং ছিল হলুদ, আর চোখে ছিল অসীম আতঙ্কের ছাপ। তার গাল বেয়ে অশ্রু ঝরছিল, আর শরীরটা এমনভাবে কাঁপছিল যেন তার হাড়গুলো তাকে ধরে রাখতে পারছিল না। আমি দ্রুত তার কাছে হাঁটু গেড়ে বসে গেলাম এবং তার কোমল বাহু দুটি ধরলাম। বললাম, কি হয়েছে? তার কাঁপন দেখে আমার বুকের মধ্যে চাপ বাড়তে লাগলো। শামস ভয় পেয়ে উপরে তাকালেন, তার চোখে ছিল এক অস্বাভাবিক দৃষ্টি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? শামস বলল, তার কণ্ঠে আতঙ্কের আভাস। অতিথিরা অস্থির হয়ে উঠছিল। আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম সিঁড়ির দিকে, কিন্তু আমি তোমাকে আর দেখতে পাইনি। তিনি থামলেন, কিছুক্ষণ নিঃশ্বাস আটকে গেল, তারপর গম্ভীরভাবে বললেন, উপরে সবকিছু অস্বাভাবিক লাগছিল,
বাতাস ভারী ছিল, যেন কিছু একটা অস্তিত্ব অনুভূত হচ্ছিল। দেয়ালগুলোর মধ্যে মুখ ছিল, সোজা খোদাই করা, বিকৃত ও যন্ত্রণায় ভরা। তিনি নিজের মধ্যে স্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর আবার কাঁপতে শুরু করলো। আমি কিছু শুনলাম, যেন কেউ গভীর শ্বাস নিচ্ছে। আমি তৎক্ষণাৎ একটি দরজা খুললাম, কিন্তু ভেতরে কিছুই ছিল না, শুধু শূন্যতা। তবে যখন আমি আবার পেছনে ফিরলাম, তখন কোণার মধ্যে একটি চিত্র দাঁড়িয়েছিল, একেবারে পুরোপুরি স্থির, যেন চিরকাল ধরেই এটি এখানে ছিল, যেন এর উপস্থিতি স্বাভাবিক ছিল। শামসের কণ্ঠস্বর এখন যেন কাঁপছিল, ভয়ের চাপে নিচু হয়ে এসেছিল। আমি নড়তে পারলাম না, আমার শরীর পুরোপুরি যেন জমে গিয়েছিল। তারপর অদ্ভুতভাবে আমি নিজেই হাঁটতে শুরু করলাম, আমার ইচ্ছার বিরুদ্ধে। তার হাত দুটি তার হাঁটুতে শক্ত করে চেপেছিল, যেন নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছে না। যখন আমি কাছে পৌঁছলাম, তখন আমি অনুভব করলাম যেন আমার শরীরের ভেতরে তাপ প্রবাহিত হচ্ছে। এক অস্বাভাবিক গরম অনুভব করছিলাম। চিত্রটির চোখ দুটি জ্বলছিল, কিন্তু মুখটা যেন অসম্পূর্ণ ছিল, অস্বচ্ছ, পুরোপুরি গঠিত নয়। চিত্রটি তখন সরাসরি শামসের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে চিত্রটি অস্বাভাবিকভাবে বলল, আমি তোমার কণ্ঠ শুনতে চাই। এই কথা শোনার পর শামস তার স্মৃতিতে কাঁপতে শুরু করলেন। আমি তড়িঘড়ি দৌড়ে চলে গেলাম, কিন্তু সবকিছু যেন ঘূর্ণায়মান ছিল। চোখের সামনে পৃথিবী ঘুরছিল। হঠাৎ একজন পুরুষ আমার দিকে ছুটে এলো। তার চোখে ছিল উন্মাদনা, আর তিনি চিৎকার করে বললেন, তুমি এখানে কি করছো? তার গলা উঠে গেল, আর তিনি আরও চিৎকার করে বললেন, আর কখনো এখানে আসবে না। তার শব্দগুলি যেন আমার মধ্যে আঘাত করছিল। তারপর আমি আর থাকতে পারলাম না, আমি দৌড়তে থাকলাম। এক মুহূর্ত থামলাম না, যতক্ষণ না আমি অন্যদের খুঁজে পেলাম। আমি শামসের হাতে শক্ত করে ধরলাম। তুমি এখন নিরাপদ শামস, বললাম আমি। তার অবস্থা দেখে আমার কাঁপন বাড়ছিল। শামস ধীরে ধীরে মাথা নাড়ল, তার চোখে ভয় আর সংশয়। দেয়ালগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে, সেখানে কিছু আছে, ছায়া কোণের মধ্যে চলাফেরা করছে, আর আমার নাম ফিসফিস করছে। শামস বলল। আমি তার দিকে গভীরভাবে তাকালাম। শামসের কথা শুনে আমার হৃদয়ে অস্বস্তি তৈরি হলো। আমি ধীরে ধীরে বললাম, শামস, যথেষ্ট হয়েছে, আমাদের সাথে ভালো কিছুই হচ্ছে না। আসো, আমরা আমাদের পোশাক বদলাই, সবার সাথে এই পরিস্থিতি শেষ করি, তারপর আমরা চলে যেতে পারি। আমরা সবাই কাঁপছিলাম, কিন্তু আমি মেয়েগুলোকে একত্রিত করলাম এবং সাহস যোগান দেওয়ার চেষ্টা করলাম। তারপর আমরা বিয়ের দ্বিতীয় পর্বে ফিরে গেলাম। দ্বিতীয় পর্বটি শুরু হলো একটি ঐতিহ্যবাহী মাওয়া শাহ দিয়ে। এটি একটি সুরেলা প্রাচীন আরবি গান, যা হলের মধ্যে ধোঁয়ার মতো ভেসে উঠছিল, এবং এক মুহূর্তের জন্য দর্শকদের উপর একটি অদৃশ্য নীরবতা নেমে এলো। তারপর আমাদের পরিচিত গানগুলো শুরু হলো, সেই সুর এবং ছন্দগুলো যা আগের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করেছিল, পার্টির অনুভূতিটা আবার জীবন্ত করার জন্য। কিন্তু যখন ঘড়ির কাঁটা মধ্যরাতে পৌঁছালো, তখন কিছু অদ্ভুত পরিবর্তন ঘটল। অতিথিরা হঠাৎ করে আরো উত্তেজিত হয়ে উঠল, ভয়ঙ্করভাবে। তাদের তালি আরো কঠোর, আরো তীব্র হয়ে উঠল, আর তাদের কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে অস্বস্তিকর হয়ে গিয়েছিল, যেন তা কোনো বিকৃত গানের অংশ ছিল। এটি আর উৎসবের মতো মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন কিছু অশুভ শক্তি এখানে উপস্থিত হয়েছে, যা রাতের পবিত্রতা এবং শান্তি গ্রাস করেছে। জমায়েতের মহিলারা, যারা আগে স্থির ছিল, অপ্রাকৃত গতিতে নাচতে শুরু করল। তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন কোনো অদৃশ্য সুতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। তাদের চোখের মণিগুলি হঠাৎ যেন গায়েব হয়ে গিয়েছিল, শুধু সাদা অংশ দেখা যাচ্ছিল, আর তাদের মুখগুলি বিকৃত হাসিতে প্রসারিত হচ্ছিল, যা আমার মেরুদণ্ডে শীতলতার অনুভূতি পাঠাচ্ছিল। তাদের পোশাকগুলি যেন কোনো অদৃশ্য বাতাসের দ্বারা নড়ছিল, এবং ব্যান্ডের সদস্যরা কাপড়ের নিচে একটি ঝলক দেখতে পেল, এবং এক মুহূর্তে তারা নেমে গেল। তারা যা দেখল তা মানবিক কোনো কিছুই ছিল না। ওগুলো ছিল গাঢ় কালো, কুচকানো পশমে আবৃত, যা এক অদ্ভুত ও ভয়ানক উপস্থিতি সৃষ্টি করছিল। তাদের শেষ ছিল ছেঁড়া খুরের মতো, ঠিক যেমন ছাগলের। তারা যেন বৈদ্যুতিক শকের মতোই ধাক্কা খাচ্ছিল, আর আমার চোখে ধীরে ধীরে সেই দৃশ্য স্পষ্ট হতে শুরু করেছিল। একে একে আমাদের কণ্ঠগুলি অদৃশ্য হয়ে যেতে থাকলো। প্রথমে অল্প একটু, তারপর আরেকটু, তারপর সেগুলি অদৃশ্য হয়ে গেল, এবং এর পরিবর্তে অতিথিদের ভয়ঙ্কর হাসি ভেসে উঠল, যা আমার মনের গভীরে একটা শীতল অনুভূতি ছড়িয়ে দিল। আমি ব্যান্ডের বাকি সদস্যদের সাহস ধরে রাখতে সংকেত দিলাম, কিন্তু ভয় যেন আমাদের শরীরকে শৃঙ্খলে বেঁধে ফেলে। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছিল। তারপর শামস হঠাৎ পড়ে গেল। সে কাঁপছিল, অশ্রু ঝরছিল তার চোখ দিয়ে, এবং ফিসফিস করে বলছিল,
এই অতিথিরা জিন, এই বিয়েটি একটি ফাঁদ। আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তৎক্ষণাৎ কোনো গাঢ় কালো অনুভূতি ছড়িয়ে পড়ল। আমাকে দ্রুত কিছু একটা করতে হবে। আমি শামসের দিকে তাকিয়ে বললাম, শামস শোনো, আমরা এখন চলে যেতে পারবো না, কিন্তু যদি আমরা চেষ্টা করি তারা আমাদের ক্ষতি করবে। ভোর পর্যন্ত সময় কম। তুমি যদি বাঁচতে চাও আমার সাথে বসো, নেচো না, গানও গেও না, শুধু স্থির থাকো এবং মাথা নিচু রাখো, কারো চোখের দিকে তাকিও না। শামস মাথা নাড়লেন, তবে তার চোখে ভয় ছিল। আমি তা বুঝতে পারছিলাম। আমরা মঞ্চে ফিরে গেলাম, মাথা নিচু করে, যেন এমনভাবে আত্মরক্ষা করা সম্ভব হবে। কিন্তু অতিথিরা যেন আরো উন্মত্ত হয়ে উঠেছিল। তারা বন্যভাবে নাচছিল, আর সেই অদ্ভুত যন্ত্রে একের পর এক অমানবিক সুর বের হচ্ছিল। যন্ত্রগুলো হাতে তৈরি এবং নিষ্ঠুরভাবে নির্মিত, যেন কোনো অশুভ শক্তির প্রতীক ছিল। তাদের হাসি একসময় ভয়ঙ্কর কাকফুনিতে পরিণত হয়েছিল, যা আমার মনের মধ্যে একটা দুষ্টু সুরের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আর খাবার, এটি ছিল শুধুমাত্র মাংস, কিছুই নয়, শুধু মাংস। তারা পশুর মতো খাচ্ছিল, দাঁতে মাংস ছিঁড়ছিল, আর রক্ত মেঝেতে ছিটিয়ে পড়ছিল, যেন কোনো রক্তিম গালিচা বিছানো। তারপর এক নৃত্যশিল্পী হঠাৎ চিৎকার করতে শুরু করলো। নিজের চুলের গুচ্ছ টেনে নিয়ে তার মুখে রক্ত প্রবাহিত হচ্ছিল। এটি অত্যন্ত বাস্তব, কিছুতেই অবাস্তব নয়। আমি তাড়াতাড়ি শামসকে ফিসফিস করে বললাম, গাও, ধীরে, থেমো না। বাতাসে এক অদ্ভুত শক্তির উপস্থিতি ঘনীভূত হচ্ছিল, যেন দেয়ালগুলি আমাদের চারপাশে বন্ধ হয়ে আসছে। একটি জীবন্ত অস্তিত্ব আমাদের দিকে এগিয়ে আসছে। ছায়াগুলো আমার দৃষ্টির কিনারায় নাচছিল, আর আমার নাম ফিসফিস করে ডাকছিল, যেন আমাকে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানাচ্ছিল। আলোগুলো ঝলমল করতে শুরু করলো, অদ্ভুত আকারে বিকৃত ও বাঁকানো, এবং আমি নিশ্চিত ছিলাম যে আমি কিছু মুখ দেখেছি, বেদনায় তিক্ত, মিনতি করে এমন, দেয়ালের মধ্যে গাঁথা। সঙ্গীত এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। প্রতিটি নোট যেন ভয়ের সাথে মিশেছিল, আর আমি অসহ্য চিৎকার করার বা পালানোর জন্য এক অদম্য ইচ্ছা অনুভব করছিলাম। তবে আমার শরীর যেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। স্থির হয়ে গেল। অতিথিরা গান শুরু করলো। তাদের কণ্ঠস্বর এক উন্মত্ত উত্থানের মধ্যে উঠে এলো, আমাদের সঙ্গীতকে ডুবিয়ে দিল এবং আমাদের একটি নিঃশ্বাসহীন অন্ধকারে আবদ্ধ করে ফেলল। আমি দেখলাম তারা আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের মুখে বিকৃত হাসি ছিল, যা আমার ভীতি আরও বাড়িয়ে তুলছিল। আমি জানতাম আমাদের সময় শেষ হয়ে আসছে এবং পালানোর কোনো উপায় নেই। দ্রুত আমি চিৎকার করলাম, আমাদের চলে যেতে হবে। কিন্তু আমার কণ্ঠস্বর যেন বাতাসে গিলে খাওয়া হলো, শূন্যতায় মিলিয়ে গেল। শামসের চোখে তীব্র ভয়ের ছাপ ছিল, আর আমি বুঝতে পারছিলাম যে আমাদের পালানোর সময় হাতে আর নেই। আমি ব্যান্ডের অন্য সদস্যদের দিকে তাকালাম। তাদের চোখেও অসহায়ত্ব ও একই ভয়ের ছায়া। আমাদের একসাথে থাকতে হবে, আমি বললাম। কিছু একটা করতে হবে। যদি আমরা একসাথে গান গাইতে পারি, তারা আমাদের শোষণ করতে পারবে না। আমরা আবার শুরু করলাম, একটি প্রাচীন গান গাওয়া, যার মধ্যে ছিল এক শক্তি, যেন তা আমাদের রক্ষা করতে পারে। কিন্তু যতই আমরা গাইতে থাকলাম, ততই অতিথিরা আরও উন্মত্ত হয়ে উঠেছিল। তাদের হাসি এবং চিৎকার আমাদের সঙ্গীতকে চাপিয়ে দিতে লাগলো, যেন তারা আমাদের কণ্ঠস্বরকে চুরি করতে চাইছিল। হঠাৎ একটি বিশাল ছায়া আমাদের উপর উঠল। আমি আমার চোখ খুললাম এবং দেখলাম একটি বিশাল কালো চিত্র, যার মুখে অসংখ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করলাম, কিন্তু শব্দ বের হলো না। আমি শামসকে বললাম, শামস গাও। আমরা আমাদের কণ্ঠস্বরকে একত্রিত করতে চেষ্টা করলাম, কিন্তু আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল। অতিথিরা আমাদের দিকে এগিয়ে আসছিল, তাদের মুখে অদ্ভুত হাসি ছিল, এবং সেই হাসি আমার হৃদয়ে ভয়ের ছায়া ফেলেছিল। আমি জানতাম আমাদের পালানোর সময় শেষ হয়ে এসেছে এবং তাদের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আমরা হারিয়ে যাচ্ছি। শামস ফিসফিস করে বলল, আমরা আর কখনোই বের হতে পারবো না। আমি বললাম, না, আমরা পারবো। আমাদের একসাথে থাকতে হবে, আমাদের গাইতেই হবে, তাদের জয় হতে দেব না। আমরা একসাথে গান গাইলাম, কিন্তু আমাদের কণ্ঠস্বর যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। অতিথিরা আমাদের চারপাশে ঘিরে ছিল এবং তাদের হাসি আমাদের চারপাশে একটি অন্ধকারের দেয়াল তৈরি করেছিল। হঠাৎই আমি অনুভব করলাম কিছু অদ্ভুত শক্তি আমাকে টেনে নিচ্ছে। আমি পিছনে তাকালাম এবং দেখলাম তারা আমাদের চারপাশে ঘিরে ধরেছে। আমাদের আর কোনো সুযোগ নেই। আমি চিৎকার করলাম, সবকিছুই শেষ হয়ে গেল, আমরা হারিয়ে যাচ্ছি। শামসের চোখে ছিল ভয়, কিন্তু আমি জানতাম
আমাদের থাকতে হবে একসাথে। আমি বললাম আমরা পারবো, একসাথে আমরা পারবো। এবং তখন আমি অনুভব করলাম আমাদের কণ্ঠস্বর একত্রিত হচ্ছে একটি শক্তিশালী সুরে। এবং সেই মুহূর্তে আমি জানতাম যদি আমরা একসাথে থাকি আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদের গান যেন এক টুকরো আলো হয়ে উঠল, যা রাতের অন্ধকারকে বিদূষিত করে তুলেছিল। একে অপরকে ধরে রেখেই আমরা আমাদের সুরে শক্তি খুঁজে পেয়েছিলাম। এবং সেই মুহূর্তে অন্ধকার কিছুটা হলেও পিছু হটল এবং আমরা জানতাম আমাদের আশা হারানো মোটেও উচিত নয়। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি, ফজরের আজান। আমাদের চারপাশের সেই বিকৃত মুখ, উন্মত্ত হাসি, অস্বাভাবিক নৃত্য আচমকা থেমে গেল। সেই কালো ছায়া যেটা আমাদের গ্রাস করতে চলেছিল যেন হিম হয়ে গেল বাতাসে। একটা চিৎকার উঠল, কিন্তু সেটা ছিল হাহাকার, যেন কারো অভিশপ্ত ঘুম ভাঙল। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। কণ্ঠস্বর এখন স্পষ্ট, আমাদের গান ফিরে এসেছে। আলো ধীরে ধীরে বাড়তে লাগলো। সেই আতঙ্কিত অতিথিরা এক এক করে মিলিয়ে যেতে থাকলো, কেউ ধোঁয়ার মতো, কেউ ছায়ার মতো, আর কেউ কেবল নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। একসময় আমরা আবিষ্কার করলাম আমরা এখন আর সেই প্রাসাদে নেই, বরং আমরা একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে, যেখানে কোনো আলোর চিহ্ন নেই, কোনো অতিথি নেই, শুধু আমরা আর ভোরের কোমল আলো। নুরা ধীরে ধীরে বলে উঠলেন, আমরা ফিরে এসেছি, আমরা বেঁচে আছি। শামস কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু ওরা কারা ছিল? নুরা চুপ করে থাকলেন, তারপর শুধু বললেন, তারা এখনো আছে, সব সময় ছিল, কিন্তু আজ আমরা হেরে যাইনি। সেই দিন থেকেই কেউ আর নোরার কণ্ঠে কোনো গান শোনেনি। ভোরের আলো ছুঁতে না ছুঁতেই তারা বুঝতে পারলেন সেই রাতের ঘটনা তাদের শরীর থেকে গেলেও মন থেকে গেছে গভীর ক্ষত হয়ে। কুয়েত ফিরে আসার পর কেউই আর আগের মতো ছিল না। নুরা গানের জগৎ থেকে সম্পূর্ণভাবেই সরে গেলেন। তিনি ঘরবন্দি হয়ে পড়লেন। বাইরের জগৎ যেন তাকে আতঙ্কিত করে তুলত। একদিন তিনি এক বয়স্ক আলেমের কাছে যান, যার কথা লোকে বলতো তিনি অদৃশ্যের দরজা জানেন। তার নাম ছিল শেখ হাকিম। শেখ হাকিম তার গল্প মনোযোগ দিয়ে শুনে বলেছিলেন, তুমি এমন এক দুনিয়ায় প্রবেশ করেছিলে যেখানে মানুষকে স্বাগত জানানো হয় না, কিন্তু তারা তোমার কণ্ঠ চেয়েছিল, তোমার সত্তা চেয়েছিল, আর চেয়েছিল তোমার প্রাণ শক্তি। নুরা জিজ্ঞেস করলেন, তারা কি আজও আমাকে খুঁজছে? শেখ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি কি এখনো স্বপ্নে কালো চোখের সেই নারীকে দেখো? নুরা ভয়ে মাথা নাড়লেন। হ্যাঁ, সে আমাকে ডাকে, বলে তুমি আমার গান চুরি করেছ। কিছুদিন পর শামস নিখোঁজ হয়ে যায়। তার পরিবার জানালো সে একদিন বলেছিল, আমি আবার সেই গানের সুর শুনছি, আমাকে যেতে হবে। তারপর সে আর ফেরেনি। আরেক ব্যান্ড সদস্য লায়লা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে সবসময় দেয়ালের দিকে তাকিয়ে বলে, ওরা ফিরে আসবে, ওরা আবার গাইতে বলবে। নুরা বুঝতে পারেন এই অভিশাপ শেষ হয়নি। 3 বছর পর এক রাতে হঠাৎ করেই তার ঘরে একটি পুরনো ক্যাসেট টেপ আবার চালু হয়ে যায়। কেউ স্পর্শও করেনি সেটি। টেপে একটি নতুন গান বাজছিল, একটি কণ্ঠ যেটি তার নিজের, কিন্তু সে কখনো তা গায়নি। আমরা তোমার গান ধার নিয়েছি, সেই কণ্ঠ বলছিল, এখন তোমার আত্মাও চাই। এক রাতে নুরা আর থাকতে না পেরে শেখ হাকিমের পরামর্শে আবার সেই পুরনো জায়গায় ফিরে যান, একা। এবার তার হাতে ছিল একটি কোরআন শরীফ, কিছু তাবিজ এবং একটি সংকল্প, এই অভিশাপ শেষ করার সংকল্প। প্রাসাদটি এখন আর আগের মতো ছিল না। সেখানে ছিল ধ্বংসস্তূপ, পোড়া গন্ধ এবং পেছনের দেয়ালে একটি রক্তলিখিত বাক্য, আমরা এখন গাই না, আমরা গ্রাস করি। তিনি ভেতরে ঢোকেন। একে একে সেই পুরনো মুখগুলি ফিরে আসে, ছায়া, হাসি, পেছনে ঘুরে থাকা চোখ, বিকৃত সুর। কিন্তু এবার তিনি গাইতে শুরু করেন এক নতুন গান, একটি দুয়া, একটি নসিহা, যা শেখ হাকিম তাকে শিখিয়েছিলেন। আলো ছড়িয়ে পড়ে, ছায়ারা কুঁচকে যায়, আর্তনাদ ওঠে, প্রাসাদ কেঁপে ওঠে, দেয়াল চূর্ণ হয়। এরপর থেকে নুরাকে আর পাওয়া যায়নি। তাহলে এই ঘটনাটি কি সত্য ছিল? চলুন জানি আসলে এখানে কি ঘটেছিল। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোরা। হ্যাঁ, তিনি সত্যিই ছিলেন। নোরা রাবি ইসলাম আলী গালফ অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত লোকগায়িকা। যদিও এই কাহিনীতে সরাসরি কোনো উপাধি বা পুরো নাম উল্লেখ করা হয়নি, যারা লোকসঙ্গীতের ইতিহাস জানেন তারা খুব সহজেই বুঝে ফেলেন এটি তিনি। নুরা 1950 সালে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীতের প্রতি ভালোবাসা উত্তরাধিকার সূত্রে আসে তার মায়ের কাছ থেকে।
যিনি নিজেও একজন জনপ্রিয় পারফর্মার ছিলেন। ধীরে ধীরে তিনি নিজের নাম প্রতিষ্ঠা করেন। মায়ের অবসরের পর তিনি নিজেই ব্যান্ডের দায়িত্ব নেন এবং 1990 এর দশকের শুরুতে গালফ অঞ্চলের অভিজাত সমাজে এক প্রতিভাবান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রিন্সদের ব্যক্তিগত অনুষ্ঠানে, ধনীদের বিয়ে ও অভ্যর্থনায় তিনি ছিলেন এক অনিবার্য নাম। এই খ্যাতি ও প্রভাবের কারণেই হয়তো তিনি আমন্ত্রিত হন সেই রহস্যময় বিয়ের অনুষ্ঠানে, যা ছিল বিলাসবহুল কিন্তু গভীরভাবে অশুভ। এখানে ঠিক সেখান থেকেই শুরু হয় এক অবর্ণনীয় অধ্যায়, যেখানে নোরার গান শুধু শ্রোতাদের মন জয় করেনি, বরং ডেকে এনেছিল অশরীরী আত্মার মনোযোগও। আশ্চর্যের বিষয় হলো, নোরার কেরিয়ারের পথও এই কাহিনীর বিশদগুলোর সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। তিনি এই ঘটনার আশেপাশের সময়ই হঠাৎ করে সঙ্গীত জগৎ থেকে অবসর নেন, যেন একটি অদৃশ্য চাপ বা আতঙ্ক তাকে বাধ্য করেছিল নীরবতাকে আলিঙ্গন করতে। এটি ছিল এমন এক পদক্ষেপ যা তার ভক্তদের স্তব্ধ করে দেয়। এই আকস্মিক অন্তর্ধান আরও দৃঢ় করে তোলে সেই বিশ্বাস যে এই গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং তার জীবনেরই এক অন্ধকার অধ্যায়, একটি ভয়ঙ্কর সত্য যার মুখোমুখি তিনি হয়েছিলেন এবং যা থেকে ফিরে এসে তিনি আর আগের মানুষটি ছিলেন না। এখন আসি সেই রহস্যময় বাড়িটির কথায়। গল্পে একটি স্থান এক বিলাসবহুল প্রাসাদ হিসেবে বর্ণিত, চকমকে আলোয় মোড়া, অভ্যাগতদের হাঁটা চলার শব্দে মুখর, যেন এক স্বপ্নময় রাজপ্রাসাদ। কিন্তু বাস্তবে এটি ছিল একটি ধ্বংসপ্রাপ্ত পরিত্যক্ত ভবন। ভাঙা জানালার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকত, আর প্রতিটি করিডোরে প্রতিধ্বনিত হতো এক শীতল হাওয়ার গর্জন। মেঝে ফাটা, দেয়ালে শেওলা, আর সিঁড়িগুলো এমনভাবে দাঁড়িয়ে যেন সেগুলো নিজেই কাঁপছে কোনো এক অদৃশ্য ভয়ের ওজনে। এই বাড়িটি কল্পনার সৃষ্টি নয়, এটি সত্যিই ছিল। কুয়েত শহর থেকে প্রায় 32 কিলোমিটার দক্ষিণে সাবাহিয়া এলাকায় অবস্থিত এই স্থাপনাটি বহু বছর ধরে জনশূন্য। স্থানীয়দের মধ্যে এটি এক অশুভ স্থান নামেই পরিচিত। বহু বছর ধরেই গুজব ছিল এখানে একটি জিনের পরিবার বসবাস করে। তারা রাতে বের হয়, ছায়ার মধ্যে মিশে যায়, আর ঘরে ঢোকা যে কাউকেই নিজের দুনিয়ায় টেনে নেয়। এমন গুজব অবিশ্বাস্য হলেও বাস্তবতা হলো, দুনিয়ার প্রায় প্রতিটি শহরেই একটি না একটি এমন নিষিদ্ধ বাড়ি থাকে, এরা স্থানীয় কিংবদন্তির অংশ হয়ে ওঠে, যেখানে জীবিতদের এবং অশরীরী আত্মাদের মধ্যকার সীমারেখা প্রায় অদৃশ্য হয়ে যায়। আর যখন আমরা জিনের বিয়ের প্রসঙ্গে আসি, সেখানে কল্পনা আর বাস্তবতার বিভাজন রেখা ঝাপসা হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, মনে হয় যেন এক অস্থিরতা জমে আছে চারপাশে, যেন কিছু একটার উপস্থিতি অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। আবু তালাল এবং বাদর আব্দুল আজিজের মধ্যকার একটি পুরনো সাক্ষাৎকার ছিল। দুজনেই জড়িত ছিলেন কুয়েতের স্থানীয় এবং একটি রহস্যভিত্তিক ম্যাগাজিন আল জারিমা, যার অর্থ অপরাধ। এটি ছিল প্রথম প্রকাশনা, যেখানে 1990-এর দশকের শেষ দিকে জিনের বিয়ে সংক্রান্ত সেই বিতর্কিত গল্পটি ছাপা হয়েছিল। এবং আজ এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা ঢুকেছি সেই গল্পের গভীরে, যেখানে সত্য এবং কল্পনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। আবু তালাল জিজ্ঞেস করেন, আপনার কি মনে আছে 1997 সালে আল জারিমা ম্যাগাজিনে যে গল্পটি প্রকাশিত হয়েছিল সেই গায়িকা নোরা সম্পর্কে? আব্দুল আজিজ জবাব দেন, হ্যাঁ, আমি স্মরণ করতে পারি। আমি সেই সংখ্যাটিকে স্পষ্টভাবে স্মরণ করতে পারি যেখানে গল্পটি প্রথম প্রকাশিত হয়। আব্দুল আজিজ বলেন, দেখুন আবু তালাল, প্রথম যেটা আপনাকে জানতে হবে, আমরা আল জারিমা ম্যাগাজিন তৈরি করেছিলাম মূলত অপরাধমূলক কেস বা লোকমুখে প্রচারিত গল্পের উপর ভিত্তি করে। আমরা খবর থেকেও অনেক কিছু সংগ্রহ করতাম। কিছু ছিল একচেটিয়া তথ্য, আবার কিছু ছিল সেই সব গল্প যেগুলোর কোনো নির্ভরযোগ্য সূত্র ছিল না, তবুও লোকের মুখে ছড়িয়ে পড়েছিল। আবু তালাল বলেন, একদম সঠিক। একটু থেমে গভীর কণ্ঠে আব্দুল আজিজ বলেন, এই গল্পগুলোর মধ্যে একটি ছিল ড্রামার নোরার কাহিনী। সেখানে সে এমন একটি বিয়েতে যায় যেখানে অতিথিদের পা ছিল ছাগলের মতো, তাদের মুখ অদ্ভুতভাবে বিকৃত, চোখে ছিল এক ধরনের দুষ্ট আলো যা যে কারো হৃদয় কাঁপিয়ে দিতে যথেষ্ট। বাদর আব্দুল আজিজ বলেন, এই গল্প আমাদের কাছে এসেছে কিছু সাংবাদিকদের মাধ্যমে। তারা এটি শুনেছিল স্থানীয় মানুষের মুখে মুখে, এক ধরনের শীতলতা বহনকারী লোককাহিনী হিসেবে, একটি গল্প যা মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। বাদর আব্দুল আজিজ বলেন, প্রথমে মনে রাখতে হবে এই গল্পটি একটি মিথ বা লোককাহিনীর উপর ভিত্তি করে, এবং আপনি যদি খেয়াল করেন আমরা সবসময় গল্পের নিচে একটি লাইন যুক্ত করতাম, সূত্র যাচাই করা হয়নি। এখানেই আমরা পৌঁছাই সেই উত্তরে যা এতদিন ছিল কুয়াশায় ঢাকা। জিনের বিয়ের কাহিনী এটি সত্য নয়, একটি লোককাহিনী, একটি নগর কিংবদন্তি। তবে প্রশ্ন রয়ে যায়,
কোন নগর কিংবদন্তি জন্ম দিয়েছিল এই কাহিনীকে? সত্যিই কি এর ভিতর কোথাও কিছু লুকিয়ে নেই? মধ্যপ্রাচ্যের নগর কিংবদন্তি নিয়ে আলোচনা করতে গেলে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা জরুরি। আরবি ভাষাভাষী দেশগুলোর মানুষের জীবনে জিনের অস্তিত্ব ও প্রভাব এক গভীর এবং দীর্ঘ ঐতিহ্যের অংশ। আধুনিক যুগে এসেও এই বিশ্বাস কেবল লোককথা কিংবা অতীতের বিষয় নয়, বরং এটি এখনো সংস্কৃতির শিরায় শিরায় প্রবাহিত, প্রতিদিনের জীবনকে ঢেকে রাখে এক অদৃশ্য ছায়ায়। একটি চমৎকার উদাহরণ হলো 1985 সালে নির্মিত মিশরীয় চলচ্চিত্র মানুষ এবং জিন, যেখানে ভয়ের গল্প বলার মাধ্যমে জিনের ধারণাকে নতুন মাত্রায় উপস্থাপন করা হয়। সিনেমাটি প্রমাণ করে কিভাবে জিন মিশরীয় চলচ্চিত্রে আতঙ্কের রূপক হিসেবে আত্মপ্রকাশ করেছে, এমনভাবে যে দর্শকরা আতঙ্কে তাদের আসনে চেপে বসে থাকে। এই প্রেক্ষাপটে জিনের সাথে বিয়ের গল্প যে একটি নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের যে কোনো অঞ্চলের শিকড় গেড়ে বসে থাকতে পারে। বিস্ময়করভাবে কিছু মানুষের বিশ্বাস এই কাহিনী হয়তো জন্ম নিয়েছে সৌদি আরবের একটি পুরনো কমেডি সিরিজ আবু আল আসাফির একটি পর্ব থেকে। সেই পর্বের নাম জিন আতুশকে তাড়া করছে, যেখানে আতুশ নামের এক ব্যক্তি একা ঘরে বসে একটি ভয়ঙ্কর সিনেমা দেখে। সিনেমাটির দৃশ্য তাকে এতটাই আতঙ্কিত করে তোলে যে তার স্বাভাবিক ভয় দ্রুত রূপ নেয় গভীর প্যারানোয়ায়। আতুশ বিশ্বাস করতে শুরু করে জিনেরা তাকে অনুসরণ করছে। তার কানে ফিসফিস শব্দ, ছায়ার নড়াচড়া সবই যেন এক অশরীরী উপস্থিতির ইঙ্গিত। এরই মাঝে একের পর এক অদ্ভুত দুর্ভাগ্য তার জীবনে নেমে আসে। অবশেষে এক রাতে তার সহকর্মীর গাড়ি মাঝপথে বিকল হয়ে যায়। কোনো উপায় না দেখে আতুশ ও তার সঙ্গী আশ্রয় নেন এক অচেনা লোকের তাঁবুতে, যেখানে শুরু হয় আরও এক রহস্যময় অধ্যায়। তাঁবুর ভেতরে প্রবেশ করে আতুশ এবং তার সঙ্গী এক অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হন। একটি প্রাণবন্ত সমাবেশ, যেখানে সুর বাজছে, মানুষ হাসছে, আর চারপাশে সাজানো রয়েছে অপূর্ব ভোজন। এই আনন্দঘন পরিবেশ যেন বাস্তবের চেয়েও বেশি জীবন্ত, প্রায় অলৌকিক। যদিও তাদের মনে এক ধরনের অজানা অস্তিত্ব কাজ করে, তবু হোস্ট জোর দিয়ে তাদের থাকার আহ্বান জানান। অতিথিদের মতো করে খেতে ও উৎসব উপভোগ করতে বলেন, যেন তাদের উপস্থিতি আগে থেকেই প্রত্যাশিত ছিল। কিন্তু রাত গভীর হতে শুরু করলে আতুশ এক অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তাদের হোস্টদের পা স্বাভাবিক মানুষের মতো নয়, বরং ছাগলের পায়ের মতো বাঁকা ও চুলে ভরা। তাদের হাসির মধ্যে ধীরে ধীরে এক প্রকার বিকৃততা ফুটে ওঠে, এক ভয়ানক কৌতুক যা আনন্দ নয় বরং আতঙ্ক জাগায়। যদিও এই কাহিনীর বহু উপাদান জিনের বিয়ে সংক্রান্ত কিংবদন্তির সাথে সাদৃশ্যপূর্ণ, তবুও এটি সেই রহস্যের সম্পূর্ণ ব্যাখ্যা নয়। হতে পারে এটি কেবল কল্পনার ফসল, অথবা হয়তো এই গল্পের পেছনে সত্যি এমন একটি ঘটনা লুকিয়ে আছে যা বহু বছর আগে ঘটেছিল, ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। কোনোদিন সরকারি নথিতে লেখা হয়নি, বরং মানুষের মনে শুধু গল্প হয়ে বেঁচে আছে, ভয় ও কুসংস্কারের পাতার নিচে চাপা পড়ে। তবে একটি সাক্ষাৎকারে সৌদি অভিনেতা এই রহস্যময় কাহিনীর উৎস সম্পর্কে একটি ব্যাখ্যা দেন, একটি তথ্য যা শুধু যৌক্তিক নয়, বরং এমন এক রহস্য সৃষ্টি করে যা সরাসরি মেরুদণ্ডে অনুভূত হয়। এরপর আবু তালাল বলেন, ঠিক আছে, আমরা ড্রামার নোরার গল্পটি আলোচনা করেছি, তবে এবার আপনি সালমিয়াহ ভুতুরে বাড়ির গল্পটি শোনান দয়া করে। আব্দুল আজিজ বলেন, হ্যাঁ, দেখুন, আমাকে কিছু বলতে দিন, কারণ আমি ব্যক্তিগতভাবে সেই বাড়ির আশেপাশে সময় কাটিয়েছি। শুধু হাসবেন না, ঠিক আছে? বাদর আব্দুল আজিজ বলতে থাকেন, এই বাড়ির সম্পর্কে আমি এত ঘটনা শুনেছি যে আমি এতটাই ভীত ছিলাম যে আমি কখনো তার পাশ দিয়ে যেতে পারতাম না। আমি যতবারই তার কাছে যেতাম, আমার বন্ধুদের বলতাম সরে যেতে। আমি গাড়ি নিয়ে সেখান থেকে দৌড়ে নামতাম। আমি গাড়ি থেকে নেমে দৌড়াতাম, যেন কোনো অদৃশ্য কিছু আমার পেছনে লেগেছিল। আমি সত্যিই ওই বাড়িটি নিয়ে ভীত ছিলাম। যতদিন না পরে তার আসল গল্প পড়লাম এবং নিজের অস্থিরতা দেখে হাসলাম। কিন্তু আজিজের সে হাসি তখন কেমন যেন ম্লান হয়ে যায়, যখন রাতের অন্ধকারে শোনা ফিসফিসানির কথা মনে পড়ে। এবং আমি হাসলাম তাদের উপর যারা ওই গল্পে বিশ্বাস করেছিল, কিন্তু গভীরভাবে আমি ভাবতাম, সত্যি কি এতে কিছু ছিল? বাদর আব্দুল আজিজ বলেন, বাড়িটির একটি চমৎকার অবস্থান ছিল এবং এর মালিক এটি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফলে গুজব শুরু হয়েছিল যে এটি ভুতুরে। এটি একটি পারিবারিক বাড়ি ছিল, যার একটি পুরনো ইতিহাস থাকায় মালিকরা এটিকে ধরে রেখেছিল, বিক্রি করতে চায়নি। কিন্তু সেই বাড়ির চারপাশে অন্ধকার বাড়তে থাকে। সেই বাড়িকে কেন্দ্র করে কিছু গল্প তৈরি হতে থাকে, এবং যত গল্পগুলো তৈরি হতে থাকে তত গুজব ছড়িয়ে পড়ে।